জ্ঞান হতে গেলে কজ এন্ড ইফেক্ট জানতে হবে। আমি যদি ধরে না নিই তাহলে জ্ঞান পসিবল না। আপেক্ষিক জ্ঞান হলে জ্ঞান হয় কি করে? এটা তো প্লেটোর সাথে উনি একমত যে জ্ঞান নিশ্চিত হইতে হবে, জ্ঞান সার্টেন হইতে হবে। সৃষ্টি তত্ত্বের সবগুলোতে ভেরিয়েশন থাকলেও ঘটনা একই। রিজন যারা ইয়ে করতে চায়, কাল্টিভেট করতে চায়, তারা ন্যাচারালি অ্যারিস্টটলকে প্রধান তাদের ফিলোসফার হিসেবে ক্যাচ করে ফেলে। আর এর সাথে যখন বেশি ফেথের দিকে যাচ্ছে তখন এটা মোর প্লেটোনিক থেকে যাচ্ছে। কজ তুমি যাচ্ছ, কিন্তু যখন ইনফিনিটি গিয়ে ফার্স্ট কজ বলছো, ওই ফার্স্ট কজটা কিন্তু আর তুমি দেখছো না। অ্যারিস্টটলের কাছে ফিজিক্সটা হলো একটু ইনফেরিয়র, তার থেকে মেটাতে গেলে মেটাফিজিক্স, ওই পরম ফার্স্ট কজের নলেজটা হলো সবচেয়ে সেরা নলেজ। টেলিওলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড উনি প্রথম স্রষ্টা। আমরা অর্গানন থেকে আলাপ করেছিলাম। অর্গাননের ট্রিটিজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রিটিজ আলাপ হয়েছিল, যে তিনি প্রথম যিনি ক্যাটেগরি শব্দটা ইন্ট্রোডিউস করে কতগুলো শব্দকে ক্যাটেগরিক্যাল টার্মে নিয়ে এসছেন, এবং তার মধ্যে বিশেষ করে সাবস্টেন্স টার্মটাকে নিয়ে এসছেন, যে বস্তুরই ক্যাটেগরি উনি নিয়ে এসছেন। এবং সেই সাথে উনি যেটাকে নাউন, ভাব ইত্যাদি, এই যেটা প্লেটোর ছিল যে আদার ওয়ার্ল্ডে নিয়ে গেছিলেন কারণ সেটাকে এই ওয়ার্ল্ডে নিয়ে এসে সেটাকে বলছেন যে এই ওয়ার্ল্ডেই এগুলোকে নামকরণ করা হয়েছে। কমন নাউন, ম্যান, বিড়াল, মানে ওই বিড়ালত্ব বা মানুষত্ব বা পশুত্ব বা যে কোনো একটা আইডিয়াকে আদার ওয়ার্ল্ডে না নিয়ে শব্দের মধ্যে নিয়ে এসছেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে তিনি যে প্রায়র অ্যানালিটিক্স অ্যান্ড পস্টেরিয়র অ্যানালিটিক্সে, যে জ্ঞান বিজ্ঞানের প্রাথমিক কিছু বিষয়গুলো সেট করে দিয়েছেন। যেমন তিনি প্রায়র অ্যানালিটিক্সে বিশেষ করে সিলোজিজমের যে ফরম্যাটটা করে দিয়ে গেছেন, যেটা যদিও এই বিষয় নিয়ে আমরা আগেই বলেছি যে দুই রকম কথা আছে। যদি মানুষ মরণশীল এবং সক্রেটিস একজন মানুষ হয়, তাহলে সক্রেটিস মরণশীল। এই যে কথাটা, এটা দুইভাবে বলা যায়, যে আমি মানুষ মরণশীল একটা ফার্স্ট প্রেমিস, সক্রেটিস একজন মানুষ সেকেন্ড প্রেমিস, সক্রেটিস মরণশীল কনক্লুশন। কিন্তু এটা মনে হবে তাহলে এটা চিরন্তন সত্য, মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, তাহলে এটা চিরসত্য হয়ে গেল। কিন্তু উনি সম্ভবত এই ওয়েতে বলেননি। উনি বলেছেন ইফ ম্যান ইজ মর্টাল, ইফ সক্রেটিস ইজ এ ম্যান, দেন ম্যান ইজ মর্টাল। তাহলে ইফ এ ইজকুয়াল টু বি, ইফ বি ইজকুয়াল টু সি, দেন এ ইজকুয়াল টু সি, যেটা মডার্ন আমাদের আমরা যেটা পড়ি ক্যালকুলাসে, তাই না? ঘটনাটা ওইভাবে লিঙ্কড হয়ে যায়। ওই সময় উনি ইনফ্যাক্ট গ্রিক নোটেশনও ব্যবহার করেছেন, কিন্তু ওই সময় যেহেতু অ্যারাবিক নোটেশন ছিল না, জিরো ছিল না, উনি ঠিকমতো যেটাকে বলে মডার্ন ক্যালকুলাস যেটাকে বলা হচ্ছে সেইটা ডেভেলপ করে যাননি। কিন্তু উনি ইনগ্রেডিয়েন্টটা করে দিয়ে গেছেন, যে তাহলে আমার মডার্ন ক্যালকুলাসে কী কী লাগবে, আমার কিছু টার্ম লাগবে যেটা আনডিফাইন্ড হতে হবে, তার একটা মিনিংফুল ইন্টারপ্রিটেশন, মিনিংফুল গঠন করতে হবে সেন্টেন্স, এবং সেখানে কিছু ফান্ডামেন্টাল অ্যাক্সিওম প্রেমিস তৈরি করতে হবে। ফান্ডামেন্টাল প্রেমিস তৈরি করে বাই লজিক্যাল ডিডাকশন, এটাই হচ্ছে ডিডাকশন মেথড, যে আমি ডিডাকশন করে বাকিটা আমি কনক্লুশনটা অটোমেটিক্যালি পেয়ে যাব, দ্যাট কনক্লুশন আমি রাইট হয়ে যাবে তখন। কিন্তু যদি ইফ ধরি অ্যান্ড দেন ধরি, তাহলে এটা হয়ে গেল এক ধরনের লজিক্যাল ট্রুথ। এটা তখনও এত স্পষ্ট হয়নি, পরবর্তীতে এসছে কারণ এটাকে অ্যানালিটিক জাজমেন্ট বলছেন, যে আমি যদি এইভাবে বলি তাহলে একটা ফর্ম তৈরি করে দিলাম। কিন্তু যদি আমি বলি ম্যান ইজ মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, তাহলে এটা হলো এক্সিস্টেন্সিয়াল ট্রুথ। এই ট্রুথ থেকে আমি তাহলে শুরু করে দিই, আমি বলবো যে ওকে, তাহলে সক্রেটিস ইজ মর্টাল, এটা চিরন্তন সত্য আমি বলতে পারছি। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা উনি প্রায়র অ্যানালিটিক্সে করলেন। আর পস্টেরিয়র অ্যানালিটিক্সে গিয়ে উনি বললেন যে তা তো বুঝলাম, কিন্তু এই প্রেমিসগুলো তৈরি করার ক্ষেত্রে আসলে কিভাবে করে। তাহলে এই প্রেমিস তৈরি করার ক্ষেত্রেই আসলে উনি তখন বলছেন আমরা এম্পেরিক্যালি অভিজ্ঞতা দেখি, অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে এটাকে জেনারেলাইজ করে আমি একটা প্রেমিস তৈরি করি। যদি একটা প্রেমিস এখন যখন থিওরি তৈরি হয়ে গেল, এখন যদি থিওরি তৈরি হয়ে যায় যে ক্রিয়া ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া, তাহলে বন্দুক ছোড়ার উদাহরণ দিয়েও যা, ধাক্কা দিয়েও তা, আমার যেটাই আমি করি না কেন, যেই মানে খানে প্লে করি না কেন, সেখানে এটা খেটে যাবে ইন্ডিভিজুয়ালে। অর্থাৎ নিউটনের এই সূত্র আমি ঢিলই ছুড়ি আর অন্য কিছু ছুড়ি, ট্রেনেই ছুড়ি, ঘটনা হবে একই, যে আমাকে যদি আমি জাস্ট ভেরিয়েবলগুলো চেঞ্জ করি তাহলে আমার কনক্লুশনটা মানে মিলে যাবে, অর্থাৎ আমার ল এর ভিতরে। তখন এইভাবে সায়েন্সের ল, থিওরি ইত্যাদি তৈরি হয়ে যায়। তো এই যে জেনারেলাইজেশন, যে জেনারেশনের প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো অ্যারিস্টটল তখন বললেন যে আমার এটা হয়। আমি
এটাকে বলা হয় আরোহণ, যে আমি ইন্ডাকটিভ ওয়েতে অভিজ্ঞতার থেকে জেনারেলাইজ করছি, ওখানে গেলে ওখান থেকে আবার অবরোহী করছি, এখান থেকে এইভাবে বিজ্ঞান এগোচ্ছে। কিন্তু উনি এক সময় রিয়েলাইজ করলেন যে এটা ইফ দেন রিলেশনেও সত্য চিরসত্য হয় না, কারণ যদি ধরে নিই তাহলে তাহলে তো চিরসত্য হয় না। আর অভিজ্ঞতা দিয়ে যেটা আরোহণ ইন্ডাকটিভ, সেখানেও সব যে প্রমাণ হবে না এটা উনি বুঝছেন, যে এটা দিয়ে চিরন্তন সত্য প্রেমিস তৈরি করা খুব কঠিন। তাহলে আমাকে কি করতে হবে? উনি তখন চট্ট করে ইনটিউশন, এই যে মোরাল ইনটিউশন নিয়ে যেতে আলাপ করছিলেন, তা ইনটিউশন দিয়ে আমাকে প্রথম প্রেমিসটা পার করতে হবে, ফার্স্ট প্রেমিস। তো এই ধরনের একটা কথা বলে খুব ছোট্ট করে ইনটিউশন আলাপ করে উনি আসলে এটা এই অর্গাননটা শেষ করে, অর্গাননের এই পস্টেরিয়র অ্যানালিটিক্সটা ট্রিটিসটা শেষ করেছেন। এই হলো জিস্ট আমাদের গত দিনের এক ধরনের আলোচনা, যেখানে অ্যারিস্টটল লাইফে আমরা দেখছি এখানে দুই অ্যারিস্টটল রয়েছেন। একটা অ্যারিস্টটল হচ্ছে সাংঘাতিক রিজনের ভক্ত এবং বেসিক্যালি ফিলোসফিক্যালি এম্পিরিক এপিস্টেমোলজিক্যালি উনি রিজনকে বেশি প্রাধান্য দিচ্ছেন, পরবর্তীতে দেখবো ফিজিক্স না মেটাফিজিক্সকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু আবার অন্য অ্যারিস্টটল যখন, যিনি আমাদের জিওলজি করেছে, বটনি করেছে, অন্যান্য অনেক ডিসিপ্লিন, পলিটিক্স এমনকি, তখন কিন্তু ফ্যাক্ট কালেক্টের দিকে অনেক বেশি জোর দিয়েছেন। সো দুই অ্যারিস্টটল রয়েছে মাঝে, বিশাল প্রতিভা মানুষের ইতিহাসে। আজকে আমরা সেখান থেকে যদি যাই, তাহলে অর্গাননেরই এক জায়গায় উনি বলছেন যে বিজ্ঞান জ্ঞান হতে গেলে এটা হলো কজাল, কজ অ্যান্ড ইফেক্ট জানতে হবে। অর্থাৎ আমি শুধু জানলে হলো না আগুন জ্বলে, আগুন জ্বলে হলো ইফেক্ট, কজ, ফ্যাক্ট, কিন্তু কেন জ্বলে এটা হচ্ছে কজ। তো বিজ্ঞান হতে গেলে কজও জানতে হবে, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনটা উনি খুব ভালো করে বুঝেছিলেন, হ্যাঁ, এবং ধরেছিলেন। এখন আজকে তিনি আবার কজালিটির আরো ব্যাখ্যা তৈরি করেছেন, এবং ওয়ান অফ দ্য মানে ভেরি মার্ভেলাস ব্যাখ্যা, যেটা পরবর্তী জেনারেশনকে, আমি আগেই বলেছি যে পরবর্তী প্রায় ১,৫০০ বছর, যদিও টেকনিক্যালি পাওয়ারের দিক থেকে নানান পাওয়ার, ক্রিশ্চিয়ানিটি মানে রোমান, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, নানান পাওয়ার এসেছে, কিন্তু বেসিক্যালি ফিলোসফিক্যালি অ্যারিস্টটল ইজ ডমিনেন্ট। আদার অ্যারিস্টটলকে অ্যাকসেপ্ট করে অথবা ডিনাই করে, অথবা কেউ পার্শিয়ালি প্লেটোর পক্ষ নিয়ে, হ্যাঁ, মানে কাছাকাছি গিয়ে, যদিও প্লেটো অ্যারিস্টটল ফিলোসফিক্যালি এক স্কুল, দুজনেই রেশনালিস্ট, কিন্তু সূক্ষ্ম তফাৎ, সেই তফাৎকে অবলম্বন করে পরবর্তী এই যে ১৫০০ বছর আসলে রোল করেছে। এবং রেনেসার ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল বিষয়ই হচ্ছে অ্যারিস্টটলের কতগুলো বিষয়কে, হ্যাঁ, যেটাকে অস্বীকার করেই কিন্তু আধুনিক, হ্যাঁ, বিজ্ঞান জনক গড়ে উঠেছে। তো এই জায়গাটিতে আমরা যদি দেখি যে তাহলে তার কজালিটির তত্ত্বে ডেপথে কিভাবে যাওয়া যায় আরো, হ্যাঁ, উনি মনে করতেন যে কজ অ্যান্ড ইফেক্টে ইফেক্টটা হচ্ছে পরে, যেটা আমরা সাধারণত ভাবি, আর কজটা হচ্ছে আগে ঘটে। এটা মুভমেন্টও তাই, আমি যদি একটা জিনিস মুভ করে তাকে কেউ ধাক্কা দেয়, তাহলে ও মুভ করছে, তার মানে আগে পিছনে একজন মুভ করছে। তো ওনার একটা প্রথম ফান্ডামেন্টাল, এটা ফিজিক্স এবং মেটাফিজিক্স সব জায়গাতেই ওনার এই ঘটনা আলাপ করেছেন। উনি ফিজিক্স নামে বই লিখেছেন ২ খণ্ড, মেটাফিজিক্স লিখেছেন, সব জায়গাতেই ওনার বিভিন্নভাবে ঘুরে ফিরে যেটা বিষয়টা এসছে, যে তাহলে আমি যদি মুভ করি, হ্যাঁ, তাহলে মুভমেন্টের পিছনে, ইফেক্টের পিছনে কজ রয়েছে, তার পিছনে কজ রয়েছে, তার পিছনে কজ রয়েছে, কারণ আমাকে পিছনে যেতেই হবে। কেমন? এই কজ একটা পর্যায়ে ইনফিনিট হয়ে যাবে, কারণ একটা জিনিস ধাক্কা ওকে দিয়েছে, ও যে পিছনে একজন ধাক্কা নাইলে ও কি দিয়ে ধাক্কা দিয়েছে, ও তাহলে ধাক্কা পেয়েছে, ও যদি পিছনে ধাক্কা না পেলে কে ধাক্কা দিয়েছে, তার পিছনে ধাক্কা। তো এটা আসলে একটা ইনফিনিট চেইন হয়ে গেছে, হ্যাঁ, ইনফিনিট হয়ে যাচ্ছে। তখন অ্যারিস্টটল মনে করছেন যে একটা জায়গায় যদি আমি না থামি তাহলে তো জ্ঞান পসিবল না। ওই যে সার্চ ফর সার্টেনটি, নিশ্চিত জ্ঞান হইতে গেলে আমাকে তো কজালিটি জানতে হবে, কজ এন্ড ইফেক্ট। আমি যদি একটা জায়গায় না থামি তাহলে তো আমার কজ অ্যান্ড ইফেক্টের রিলেশন ইনফিনিট হয়ে গেল, জানতেই পারবো না আমরা। এবং এটা ম্যাথমেটিক্যালি দেখলেও কিন্তু এটা ইনফিনিট, যে আমি যদি পিছনে যেতে থাকি। তো ইনফিনিটকে হ্যান্ডেল করা মানে ম্যাথমেটিক্যালিও অনেক কমপ্লিকেটেড ছিল। পরে রামানুজন এসে আমাদের ভারতের, হ্যাঁ, মানে ইনফিনিট প্রথম হ্যান্ডেল করা শেখালেন, এবং যার ফলে আমরা একটা অনেক ধাঁধা থেকে রক্ষা পেলাম। কিন্তু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো ফিজিক্সের দিক থেকে বা অন্য দিক থেকে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনে, তাহলে ইনফিনিটে চলে যায়। তখন উনি বললেন যে আমাদেরকে যে থামতে হবে, যার নাম হবে যে কজ, সে আর কোনো কজ দ্বারা মুভড হয় না, মানে কজ দ্বারা আর এফেক্টেড নয়। শুধু কজ মানে মুভমেন্টই তো শুধু কজ না। আমি একটা আলো জ্বালালাম, এই আলোর
পিছনে কি, তার পিছনে কি, তাহলে দেশলাই কাঠি, তার পিছনে কি, এটা কে বানিয়েছে, তার পিছনে কি, তার পিছনে কি, এই যে করতে করতে একটা জায়গায় আমাকে থামতে হবে। কেমন? এই থামাটা আমরা যদি বলি যে একটা জায়গায় থামাটাকে বলা হচ্ছে যে উনি নাম দিলেন ক্যাপিটাল এফ ক্যাপিটাল সি দিয়ে ফার্স্ট কজ। যদি মুভমেন্টে গিয়ে আমি বলি তাহলে প্রাইম মুভার, বড় হাতের পি বড় হাতের এম, প্রাইম মুভার ফার্স্ট কজ। অর্থাৎ তার পিছনে আর কিছু খুঁজবো না আমি, তাকে, সে নিজে অক্ষয় অব্যয়ী, তার পিছনে কোনো কজ নাই, তার পিছনে কোনো ফার্দার কোনো এজেন্ট নাই। হ্যাঁ, সেই হচ্ছে প্রথম। এইটা আমাকে ধরে নিতে হবে, আদারওয়াইজ আমি ইনফিনিটে চলে যাচ্ছি। এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু তার সেই প্রেমিস, ফার্স্ট প্রেমিসের মতো। সেই তার যদি ডিডাকটিভ লজিকে যাই তো লজিকেরও ম্যান ইজ মর্টালের মতো এটা একটা ফার্স্ট প্রেমিস ধরে নিতে হবে, কিন্তু ওখানে এম্পেরিক্যালি ভ্যালিডেট করা, যেটা এম্পেরিক্যালি ভ্যালিডেশনের কোনো প্রশ্ন নাই। এটা তাহলে উনি তৈরি করলেন অলমোস্ট একটা লজিক্যাল ট্রুথ, যে আমার লজিক বলতেছে যে আমি যদি ধরে না নিই তাহলে জ্ঞান পসিবল না। খেয়াল করো, উনি একটা লজিক্যাল ট্রুথ তৈরি করলেন। হ্যাঁ, কিন্তু এই লজিক্যাল ট্রুথ থেকে আমি বাকিটা বাই ডিডাকশন, এবারে যদি আমি ধরে নিই যে এটা একটা কজ, বাকিটা, এবং এইটা কিন্তু খুবই এক ধরনের মানে পরবর্তীতে প্রভাব ফেললো যে আমি একটা ধরে না নিলে আমার পক্ষে জ্ঞান পসিবল না। তাহলে জ্ঞান রিলেটিভ থেকে যাবে, জ্ঞান আপেক্ষিক থেকে যাবে। আপেক্ষিক জ্ঞান হলে জ্ঞান হয় কি করে? এটাতে প্লেটোর সাথে উনি একমত যে জ্ঞান নিশ্চিত হইতে হবে, জ্ঞান সার্টেন হইতে হবে। ওই জায়গাতে কিন্তু ওনার কম্প্রোমাইজ নাই। হ্যাঁ, এবং সেই জন্য তাহলে আমার যে প্রাইম মুভার ফার্স্ট কজ, এইটাই আলটিমেটলি বড় একটা ইস্যু হয়ে দাঁড়ালো। কজালিটির ক্ষেত্রে আরো ভাবে উনি আরো গভীরে গেলেন, বললেন যে দেখো, কজ যখন আমি বিশ্লেষণ করছি তখন চারটা কজ উনি খুঁজে পেলেন। হ্যাঁ, একটা হচ্ছে যে আমার যে ধরা যাক যে আমি একটা চেয়ার তৈরি করব, তো চেয়ার তৈরি করতে গেলে আমাকে প্রথমে ওর একটা কি বলে ডিজাইন তৈরি করতে হবে, ফর্মাল কজ, মানে ফর্ম তৈরি করতে হবে, চেয়ারের একটা ডিজাইন লাগবে। তারপরে তার মেটেরিয়াল জোগাড় করতে হবে, মেটেরিয়াল কজ। হ্যাঁ, আমার ফর্মাল কজ, ফর্ম ডিজাইন করলাম চেয়ারের, আমি মেটেরিয়াল জোগাড় করলাম সে অনুযায়ী। তারপরে বলা হচ্ছে নিমিত্ত কারণ, এফিশিয়েন্ট কজ, যে আমি হাত দিয়েও বানাতে হয়তো অনেক দিন ধরে ভেঙে চুরে হাত দিয়ে ঠুকে ঠেকে করতাম, কিন্তু তা না করে আমি ছেনি এটা সেটা নানান রূপে করাত টরাত দিয়ে আমি এখন মডার্ন যন্ত্র যাই করি না কেন আমি কিছু যন্ত্রপাতি ইউজ করছি, তার মানে হলো এফিশিয়েন্ট কজ। আমার হাতও সেই তুলনায় একটা এফিশিয়েন্ট, কিন্তু তার তুলনায় আরো এফিশিয়েন্ট কজ আমি যুক্ত করতে পারি। সবকিছু হয়ে বানিয়ে টানিয়ে আমি আবার বসলাম। বসাটা হলো ফাইনাল কজ আমার। হ্যাঁ, বসা। তো বললো যে দেখো, তুমি যদি ক্রোনোলজিক্যালি ধরো তাহলে তুমি হয়তো দু একটা স্যামেলটেনিয়াসলি করতে পারো, যে ফর্মাল কজ আর এফিশিয়েন্ট কজ পাশাপাশি, কিন্তু ফর্ম আগে আইকানা তুমি অতটুকু কাঠটার জোগাড় করবা, যে কতটুকু লাগবে, প্লাস্টিক লাগবে কতটুকু, তা তো তোমাকে ওইভাবে করতে হবে হিসেব করে। তাহলে ফর্মাল কজ, কি বলে মেটেরিয়াল কজ, তারপরে এফিশিয়েন্ট কজ দিয়ে বানালা, তারপরে সব শেষে না বসবে এসে, তাই না? মানে যেটাকে বলা হচ্ছে ফাইনাল কজ তো সব শেষে। কিন্তু বলছে কিন্তু তুমি লজিক মানে রিজন দিয়ে চিন্তা করো। রিজন হচ্ছে তোমার, যদিও মনে হবে বসাটা সব পরে, কিন্তু রিজন বলবে যে তোমার বসাটা সব আগে। তুমি কি জন্য বানাচ্ছ? বসবা বলি তো। শিশু বসলে একরকম চিন্তা করবা, বড় বসলে একরকম চিন্তা করবা, আমার মতো লোক বসলে একরকম, মোটা সোটা লোক বসলে একরকম, মানে বা বৃষ্টিতে বসলে একরকম মার্বেল দিয়ে করবা, এটা হলে করলে প্লাস্টিক দিয়ে করবা, বিভিন্ন রকম তো ভ্যারিয়েশন যে করবা। তুমি তো আগে বসা চিন্তা করবা, যে বসাটা কিরকম হবে, আরাম চেয়ার একরকম করবা, পড়ার চেয়ার একরকম করবা। তাহলে তোমার ডিজাইন মেটেরিয়াল সব কিন্তু নির্ভর করছে তোমার ফাইনাল কজের উপরে, বুঝছো? তো সেই ক্ষেত্রে যদিও ক্রোনোলজিক্যালি টাইমের দিক থেকে ফাইনাল কজ হলো শেষে, কিন্তু লজিক্যালি এবং রিজনেবলি, রিজন বলতেছে যে রেশনালি দেখলে ফাইনাল কজ হচ্ছে নাম্বার ওয়ান আগে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হয় টেলিওলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড এর উনি প্রথম স্রষ্টা হলেন, যে টেলিওলজিক্যাল মানে উদ্দেশ্যমূলক ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, যে উদ্দেশ্যটা সব আগে, তারপরে বাকি সবকিছু ফাইনাল কজ। টাইমে দিয়ে ভাবলে চলবে না, রিজন দিয়ে ভাবতে হবে, রেশনালি ভাবতে হবে। তো এই যে তোমার খুবই ছোট ছোট কথা, কিন্তু এই কথাগুলো আসলে অ্যাট্রাক্ট করে ফেললো তখনকার
যে রিলিজিয়নগুলোর সঙ্গে খুব ম্যাচিং হয়ে গেল। কেমন? কারণ তোমাকে বা সৃষ্টিতত্ত্ব ওল্ড টেস্টামেন্ট যেখান থেকে মডার্ন সবকটা রিলিজিয়ন, ইউরোপিয়ান, আরাবিয়ান সব রিলিজিয়ন এখান থেকে এসছে মূলত। ওল্ড টেস্টামেন্টের সৃষ্টিতত্ত্ব কি বলছে? ঈশ্বর সে ইচ্ছা করলেন যে তিনি একটি মানব জাতির সৃষ্টি করবেন, তাই না? বাধা দিল ফেরেশতারা, কিন্তু তারপরে উনি করলেন। হ্যাঁ, কি জন্য করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে। তাকে একটা শ্রেণী ইবাদত করবে, কথা বুঝছো? মানে তিনি সন্তুষ্ট ছিলেন না, যে জন্যই হোক তার মনে হয়েছে ইবাদত করবে। তো উনি কিন্তু সৃষ্টিতত্ত্বে উদ্দেশ্যটা আগে ছিল তার। এই উদ্দেশ্যের জন্য বাকি যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানবকে সৃষ্টি করেছেন, তার চারপাশে সমস্ত অন্যান্য গ্রহ নক্ষত্র পশু পক্ষী যত কিছু তার জন্য, আশরাফুল মাখলুকাতের বাকিটা যেভাবে হোক না, সৃষ্টিতত্ত্বের সবগুলোতে ভেরিয়েশন থাকলেও ঘটনা একই। কেমন? আবার এই যে ফার্স্ট কজ, যে আমি যদি পিছনে যেতে যেতে একটাই একক জায়গাতে যাচ্ছি, এটা কিন্তু ওই সেই পারমেনিডিস, সেই প্লেটোর একের কথা মেলে, এবং তিনি তখন ম্যাচ করে যায়, যেটা যদিও কতটুকু ইন্টারাকশন ছিল জানা নাই, কিন্তু তারপরে ভারতের ব্রহ্মতত্ত্বে, হ্যাঁ তাই না, সেই ব্রহ্ম এক এবং অদ্বিতীয় ব্রহ্মের সঙ্গে সেই যে অদৃশ্য এক, সেই একের সঙ্গেও কিন্তু ম্যাচ করে। হ্যাঁ, আইডিয়াটা এদের সঙ্গে ম্যাচ করে, মানে যে কোনো এই ধরনের চিন্তার সঙ্গে, আইডিওলজির সঙ্গে এটা ম্যাচ করবেই। কারণ এটা হলো যে তার পিছনে আর কিছু নাই, তিনি অব্যয় অক্ষয়, তাকে যতগুলো গুণাবলী দেওয়া আরোপ করবে তখন সেটা আরোপিত হবে। সো এই যে তিনি জাস্টিফাই করলেন, রিলিজিয়ানে হলো বিলিভ করে যে ঠিক আছে আমাকে অমুক ছিলেন, অমুক সময় একটি পবিত্র গ্রন্থ এসেছে, ওটাতে আমি বিলিভ করলাম, ওটা হলো বিলিভ দিয়ে, ওটা তো রিজন বা কোনো বুদ্ধি দিয়ে জাজ করছে না। কিন্তু এইটা দিয়ে কিন্তু সে কিন্তু জাজ করছে বুদ্ধি দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সে হি অর সি ইজ ক্রিয়েটিং, হ্যাঁ, ইউ ক্যান ক্রিয়েট সামথিং রিজনেবল। তোমার মানে যারা ওইটাতে সন্তুষ্ট থাকে না নিছক বিলিফে বা বইয়ে বা আদার টাইপের রিলিজিয়াস ব্যাখ্যায়, তারা কিন্তু আবার রিজন দিয়ে ব্যাখ্যা চায়। তো অ্যারিস্টটল এটা পাওয়ারফুল একটা রিজন দিচ্ছেন, যে দেখো তোমার ফার্স্ট কজের ব্যাখ্যা দিলাম আমি, একটা ফার্স্ট কজ হলো, এবং সেই কজ যে যে পরবর্তী যে রোল করছে পৃথিবী বা সৃষ্টি, তার মধ্যে উদ্দেশ্যটা সব আগে, এবং সেই যে উদ্দেশ্যটা হচ্ছে তার দিকে তার ইবাদত। তার মানে এই পৃথিবী যে তোমাকে যে পতন হয়েছে তোমার, সেটা তোমার একটা পাপের জন্য পতন হয়েছে, মানে একটা তোমার অন্যায় করেছে তার জন্য তোমার পতন হয়েছে। এই পৃথিবী তোমার বাসস্থান না, এই ওয়ার্ল্ড না। তোমার উদ্দেশ্য কিন্তু তার কাছে আবার ফিরে যাওয়া। হ্যাঁ, এটা হলো টেম্পোরারি, এটা হলো অস্থায়ী, এবং সেই উদ্দেশ্যের সাথে তোমাকে কম্প্যাটেবল হতে হবে। তাহলে তোমার মুখ্য কাজ কি? মুখ্য কাজ এই না, এটা হলো তোমাকে আবার ফিরে যেতে হবে, তার মানে পরলোক। তাহলে এটাকে বলে পারলৌকিকতা। আর এই পৃথিবী নিয়ে যারা কনসার্ন, সেটা হলো ইহলৌকিকতা। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর প্রকৃতি, এই পৃথিবীর সৃষ্টি, সেটা হলো ইহলৌকিকতা, আর ওটা হলো পারলৌকিকতা। তাহলে মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারলৌকিক উদ্দেশ্য। কেমন? কারণ তোমার উদ্দেশ্য কারণ তো আগে, রিজন দিক দাও তুমি তো উদ্দেশ্য কারণ আগে। তাহলে টেলিওলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ডের সঙ্গে তোমার এই যতগুলো বিবলিক্যাল বা আমরা যেটা বলি ওল্ড টেস্টামেন্ট ভিত্তিক রিলিজিয়ান, সবগুলোরই, খ্রিস্টানটি বলো ইসলাম বলো, সবগুলোই কিন্তু কম্প্যাটেবল হয়ে যায়। হ্যাঁ, এই কম্প্যাটিবিলিটিতে তোমার এই জন্য পরবর্তী সময়টা রিজন যারা ইয়ে করতে চায়, কাল্টিভেট করতে চায়, তারা ন্যাচারালি অ্যারিস্টটলকে প্রধান তাদের ফিলোসফার হিসেবে ক্যাচ করে ফেলে, যে কারণ তাতে দুটো সমাধানই আছে, ফার্স্ট কজে হয়ে যাচ্ছে, রিজন হয়ে যাচ্ছে। এবং এই জন্য তোমার আদারওয়াইজ যদি কেউ বিলিভ বা একটু মরমী চিন্তা, কারণ তুমি যদি প্লেটোতে থাকো তাহলে ওই যে আদার ওয়ার্ল্ডে সোল গেল, আত্মা গেল, এটা অনেকটা বিলিভ করতে হবে তোমাকে। হ্যাঁ, ওই বিলিফটার সাথে তোমার কিছুটা ম্যাচ করে যারা বিলিফের দিকে বেশি থাকতে চায়, যারা মানে কোনো রিজনেবল তর্ক বিতর্কে বেশি যেতে চায় না, তারা হলো যে তোমার বিলিফের দিকে থাকতে চায়। তো ওইটা যেমন ক্রিশ্চিয়ানিটিতে প্রথম বিলিফেরটাই জোর হয়েছিল, আমরা পড়বো কিছুদিন পরে সেন্ট অগাস্টিন। সেন্ট অগাস্টিন যেমন ছিলেন মোর অন দ্য সাইড অফ বিলিফ, আমরা তার সিটি অফ গড এবং কনফেশনস দেখব। কিন্তু রিজন নিয়ে বা মানে খ্রিশ্চানিটিতে রিজনের চর্চা এসছে আর অনেক পরে, প্রায় দশম শতকের দিকে সেন্ট থমাস অ্যাকুইনাসকে দিয়ে। আমরা তার ট্র্যাক সাম্মা গ্রন্থগুলো পড়ব। হ্যাঁ,
তো এই দুটো মানে মেইন থিঙ্কার, যার মধ্যে 400-র দিকে তোমার সেন্ট অগাস্টিন চলে এসেছে, 4th শতকের দিকে, কারণ তখন বাইজেন্টাইন সাম্রাজ্য পতন হতে যাচ্ছে। তো ওই সময়ে কি বলে, সেন্ট অগাস্টিনের বিপরীতে কিন্তু ইসলামে কিন্তু 600 শতক মানে জাস্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই, হ্যাঁ, তোমার শুরু হয়ে যাচ্ছে, রেশনালিটির যুগ শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু রিভার্স, ইসলামের রিজন এর চর্চা অনেক আগে এসছে। তো পরবর্তীতে এটা টেক আপ করেছে মুতাজিলারা ছিল, তারপরে আবার ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবি, এই যে স্কুলটার ফুললি অ্যারিস্টটলিয়ান। এবং সেই স্কুলটার মধ্যে যেমন ইবনে রুশদ, আমরা যখন দেখবো ওই সময়ের ইসলামে, তখন বলবো যে আমি 40 বার 40 টাইমস অ্যারিস্টটলের মেটাফিজিক্স পড়েছি। কেমন, ও 40 টাইমস মেটাফিজিক্স পড়েছেন, সে কথাটা। বিকজ এটা তোমার ওনারা এবং ইয়েরা অনেক পরে, মানে কি বলে, আমি বললাম যে টমাস অ্যাকুইনাস রিজন এসছে পরে, কিন্তু এরা কিন্তু অনেক আগে এসছে। তো ওখানে এই যে মিডল এজের, হ্যাঁ, মিডল এজের যে ডমিনেন্ট যে ফিলোসফিক্যাল আবহাওয়াটা, কেন? কারণ এটা হলো যে তোমার ম্যাচ করে গেছে ফার্স্ট কজের সঙ্গে, গড বা আল্লাহ বা যে কনসেপ্টটাই আমরা যুক্ত করি না কেন, সেটা ওইভাবে যুক্ত হয়েছে, রেশনালাইজ করা হয়েছে। পরবর্তীতে সেটা যখন ইয়েতে গেছে, কজের উদ্দেশ্যে কজালিটিতে গেছে, তখন ফাইনাল কজের ওখানে গেছে, হ্যাঁ, যে ফাইনাল কজটা সব আগে, এবং ফাইনাল কজ হচ্ছে পারলৌকিকতা, সেটা ম্যাচ করে গেছে সবার। এবং তার মধ্যে এই জন্য ওই সময়ের যদি আমরা আর্ট কালচারও দেখি, সেই আর্ট কালচারের মধ্যেও কিন্তু দেখা যাবে যে মধ্যযুগের মানে এই সময়টাকে একদম ডার্ক এজ বলার একটা টেন্ডেন্সি আছে ইউরোপিয়ান ইতিহাসে। এটা কিন্তু ডার্ক এজ না, এটা কিন্তু একটা ফিলসফিক্যাল দৃষ্টিভঙ্গির একটা, আমি স্বীকার করি বা এগ্রি করি না করি সেটা পরের কথা, বাট একটা দৃষ্টিভঙ্গিগত থেকে বিষয়গুলো এসছে। দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে যে আমার ইহলৌকিকতা এখানে টেম্পোরারি, এটা আমার আসল জায়গা না, আমাকে পারলৌকিক হতে হবে। এবং সেজন্য তুমি যদি গথিক আর্ট দেখো, তোমরা গথিক গির্জা, তাহলে দেখবে যে এরকম ডুম, হ্যাঁ, মানে ফ্ল্যাট না। রোমান আর্ট মানে হলো ফ্ল্যাট, গ্রিক আর্ট মানে হলো বড় বড় থামের উপর ফ্ল্যাট, এটা মনে হয় মাটিতে গেঁথে আছে। রোমান আর্ট মনে হবে যে মাটিতে সঙ্গে গেঁথে আছে, ইহলৌকিক, হ্যাঁ, এই ওয়ার্ল্ডলি, হ্যাঁ। এর মাঝে যখন তোমার গথিকে আসছে, তখন দেখা যাবে যে গির্জার টুম মানে যেটা, হ্যাঁ, সেটা এক ধরনের উঁচুর দিকে, ঊর্ধ্ব দিকে তাকিয়ে আছে। মসজিদের মিনার দেখলে হবে ঊর্ধ্ব দিকে তাকিয়ে আছে, বিকজ দিস ইজ এ স্পেশাল আর্ট ফর্ম, যেটা হেথা নয় অন্য কোনোখানে, যেটা রবীন্দ্রনাথের কথা, তাই না, যে সীমার মাঝে না অসীম তুমি। এটা কিন্তু উপনিষদেরও সে একই কথা, যে সীমা নয়, উপনিষদের একই কথা। এরা সব কম্প্যাটেবল, এগুলো কিন্তু একই, বিভিন্ন রকম রিচুয়াল রয়েছে, বিভিন্ন রকম উপদেশ রয়েছে, বাট ফিলসফিক্যালি দিজ আর অল কম্প্যাটেবল, কারণ এটা আসছে র্যাশনালিজমেরই একটা ধারা থেকে, হ্যাঁ, যে রিলিজিয়নকে র্যাশনালাইজ করার চেষ্টা। আর এর সাথে যখন বেশি ফেথের দিকে যাচ্ছে, তখন এটা মোর প্লেটোনিক থেকে যাচ্ছে, কারণ প্লেটো এতটা র্যাশনালাইজ করেন নাই। উনি দরকার বলেছেন, কিন্তু ওটা খানিকটা মিস্টিক ওয়েতে রেখে দিয়েছেন। ওইটা অগাস্টিন বলছেন যে ফেইথের কাছে যাও। ওইটা যখন ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবির পরে রিয়াক্ট করছেন যখন গাজালি, তখন উনি ওদের সঙ্গে রিয়াক্ট করছেন। এই জন্য তিনি লিখছেন তাহফাতুল ফালাসিফা বইয়ের নাম, তাই না, যে ভ্রান্ত দার্শনিকদের মতের খণ্ডন। এদেরকে উনি স্পষ্ট কাফের বলেছেন, মানে ইসলামের মধ্যেও দুই ইসলাম, ক্রিশ্চিয়ানিটিতে দুই ক্রিশ্চিয়ানিটি, একদল আর একদলকে মনে করে তারা কারেক্ট না। এবং শুধু তা না, মানে ইমাম গাজ্জালি একদম কাফের বলছেন, হ্যাঁ, বলছে যে আমি যতদূর জানতে পারিয়াছি তাহাদের গুরু হচ্ছে এই ম্যাসিডোনিয়ার অ্যারিস্টটল, হ্যাঁ, এবং সেটা নাম উল্লেখ করে বলছেন এদের গুরু ইবনে সিনা, আল কিন্দি। তারা এই যে যুক্তি বুদ্ধি দিয়ে যে প্রমাণের চেষ্টা, যুক্তি দিয়ে যে ঈশ্বরকে, গডকে, আল্লাহকে প্রমাণের যেই চেষ্টা, সেই চেষ্টাটাকে বলতেছে যেটা কুফরি, এটা ইউ ক্যানট ডু ইট, এটা তোমার করতে পারো না তুমি, হ্যাঁ। এবং ওই যে রুশ, এই যে যুক্তিটা, এই যুক্তিটার ফান্ডামেন্টাল অনেক কথা লেখা আছে, কিন্তু আসল ফান্ডামেন্টাল কথা হইলো অ্যারিস্টটল লজিকে গিয়ে পিছনে খাড়া করে একজন মানে কাউকে ফার্স্ট কজ, প্রাইম মুভার
এই ফার্স্ট কজ প্রাইম মুভারকে তুমি যদি একবার এক্সিউম ধরে নাও, তুমি যদি তাকে অমনিপটেন্ট ধরো, দেন ইউ ক্যান প্রুভ এনিথিং। হ্যাঁ, যে সর্বশক্তিমান সবই করতে পারেন, কাজে তোমার তো আর কোনো অসুবিধা নেই। তাহলে তুমি বাকি ডিডাকশন দিয়ে করা যাবে, যেটা অ্যারিস্টটলিয়ান লজিক দিয়ে তুমি বাকিটা করে ফেলতে পারো। তো এই হলো তাদের ফান্ডামেন্টালি এই জন্য সমালোচনার ইয়েটাকে করা হয়েছিল অ্যারিস্টটলের এই ব্যাপারটাকে। যারা ফেইথের দিকে যায় তারা বলছে যে এই রিজন দিয়ে তুমি করতে পারো না। হ্যাঁ, কারণ রিজন আসবে পরে, তোমাকে আগে ফেইথ দিয়ে বিলিভ করতে হবে ফান্ডামেন্টাল কতগুলো বিষয়। এই গ্রন্থ বিশ্বাসীদের তোমার ইমানে এই তর্ক বিতর্ক দিয়ে তুমি ইমান প্রতিষ্ঠা করতে পারো না। ইমান পরবর্তীতে তুমি যুক্তি তর্ক দিয়ে বাকি কথা করতে পারো। তো এই যে দেখো মিডল ইস্ট খ্রিস্টানিটি তো তাই একই কথা, যে তোমাকে ফেইথ দিয়ে যেতে হবে, তুমি যদি যুক্তি তর্ক দিয়ে যেতে পারো না। এই জন্য যারা রেনেসাতেও যারা যুক্তিতর্ক করেছে, এই মিডল এজে যুক্তিতর্ক করেও যারা আবার খ্রিস্টানিটিকেও প্রমাণ করা, গড প্রমাণ করার চেষ্টা করেছে, তাদেরও কিন্তু খুব বিপদের মধ্যে থাকতে হয়েছে। হ্যাঁ, দেখার থেকে পালিয়ে যেতে হয়েছে হল্যান্ডে, সেখান থেকে সুইডেনে গিয়ে মারা গেছে। হ্যাঁ, এখানে অন্যান্য যারা মানে এমনকি রিজন দিয়েও বুদ্ধিতে তারাও খুব একটা সুখে ছিল না, কারণ কেউ খুব একটা সুখে ছিল না মানে রিলিজনে। কিন্তু সবচেয়ে ভুগেছে কারা? সবচেয়ে ভুগেছে পরবর্তীতে যেখানে জিওনার্দো ব্রুনোকে জীবন্ত দগ্ধ হতে হয়েছে সায়েন্স যারা করতে গেছে, যারা এর থেকে ডেভিয়েট করেছে। ওই ডেভিয়েশনটা কি ছিল? অ্যারিস্টটলের এই যে ওয়ার্ল্ডলি আদার ওয়ার্ল্ডলি যে চিন্তা, যে মেটাফিজিক্যাল, যে যেটাকে আমরা বলছি যে এই যে যখনই তুমি এই ওয়ার্ল্ড থেকে আদার ওয়ার্ল্ডে তুমি দিকে নিয়ে যাচ্ছে, যখনই বলা হচ্ছে যে তোমার ফার্স্ট কজটা আগে, এই ফার্স্ট কজটাকে তুমি দেখছো না। ফার্স্ট কজ কিন্তু কজ 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 তুমি যাচ্ছ, কিন্তু যখন ইনফিনিটি গিয়ে ফার্স্ট কজ বলছো, ওই ফার্স্ট কজটা কিন্তু আর তুমি দেখছো না। ওটা কিন্তু প্লেটোর ওই এক কথা মতো, যে তুমি এককে দেখো না কিন্তু জানো, বহুকে দেখো কিন্তু জানো না। তাহলে কজ কজ সবকিছু জানার পরে তুমি ফার্স্ট কজ সেই পরম সুন্দর, মানে ওইটাই আবার অ্যাবসলিউট বিউটি হয়ে যায় এস্থেটিক্সে গেলে। ওটাই হয়ে যায় সত্যম শিবম সুন্দরম, ওই হয়ে যায়, তাই না? এই যে জায়গাটা, এই জায়গাটাতে তুমি কি কোথায় ফিজিক্স থেকে তুমি ডেভিয়েট করে আরেক জায়গায় চলে যাচ্ছ, যেতেই হচ্ছে তোমাকে, কোনো উপায় নাই তো, কারণ এটা হয়ে গেল মেটাফিজিক্স। এটাই হচ্ছে সেরা। মানে অ্যারিস্টটলের কাছে ফিজিক্সটা হলো একটু ইনফেরিয়ার, তার থেকে মেটাতে গেলে মেটাফিজিক্স, ওই পরম ফার্স্ট কজের নলেজটা হলো সবচেয়ে সেরা নলেজ। তাহলে মেটাফিজিক্স, এবং এই মেটাফিজিক্সের বাইরে যখন তুমি রেনেসা আসছে, রেনেসার প্রধান একটা বড় বিষয় হবে যে একটা হলো হিউম্যানিস্টিক চিন্তা, যেটা ইহলৌকিক চিন্তা। এই ইহলোকেই হিউম্যান বিং এর এন্ড, এবং এটাকে নিয়ে তাদেরকে ভাবতে হবে, পারলৌকিক চিন্তাকে ডাউনগ্রেড করা। সেকেন্ড চিন্তা হলো রিজন আপার হ্যান্ড, ফেথ থেকে এটা থাকছিল, আগেও রিজন ছিল, কিন্তু মিডল এজে রিজন বিহীন যেভাবে চিত্রিত করা হবে অন্ধকার যুগ তা না, ওখানেও তাদের রিজন ছিল, ওই রিজন দিয়ে তারা প্লে করেছে। আর হলো মধ্যযুগের থেকে যখন আমি রেনেসে আসছি, তখন একটা বড় ইয়ে হচ্ছে যে আমি বিজ্ঞানের, যেখানে বিজ্ঞান বলছে এবারে এটা তোমার অনেকগুলো তার সাথে ফিটিং ছিল, যে যেমন ধরা যাক যে টলেমির যে তত্ত্ব ছিল যে পৃথিবীর কেন্দ্র, সবকিছু সৃষ্টির কেন্দ্র, এবং পৃথিবীর চতুর্দিকে সবকিছু ঘুরছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, যেটাকে বলা তো যে জিওসেন্ট্রিক থিওরি আর কি। জিওসেন্ট্রিক মানে পৃথিবী সেন্ট্রিক একটা তত্ত্ব। সেই তত্ত্বটাও আবার ম্যাচ করে গিয়েছিল এই যে অ্যারিস্টটলিয়ান এবং আদার তত্ত্বের সাথে। হ্যাঁ, মানে রিলিজিয়ানের কেমন করে ম্যাচ করেছিল? কারণ হলো যে আমি যদি শ্রেষ্ঠ জীব হই, আমাকে যদি সৃষ্টি করে উদ্দেশ্য আমাকে ইবাদত মানে করার জন্য সৃষ্টি করা হয়েছে ঈশ্বর, কিন্তু আমাকে আবার সেরা সার্ভ করার জন্য বাকি সবকিছু করা হয়েছে, তাহলে সবাই আমাকে কেন্দ্র করে ঘুরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সবাই তো আমাকেই কেন্দ্র করে ঘুরবে। এবং এই যে ঘোড়াটা, এই ঘোড়াটাও ছিল তার সঙ্গে ম্যাচিং। এখন আসলে রেনেসাতে এসে যখন মানে টাইকো ব্রাহির অবজারভেটরি থেকে ডেটা নিয়ে যখন জিওনার্দো ব্রুনো বা পরে কোপার্নিকাস, গ্যালিলিও তো জানে কষ্ট করে বেঁচে গেছে, কিন্তু এরা সবাই ভোগান্তিতে ছিল। তো যখন বলা হচ্ছে যে এটা উল্টে যাচ্ছে থিওরি হচ্ছে, আমরা রেনেসার সময় আবার আলাপ করবো এটা, এখন জাস্ট বলে রাখি যে অ্যারিস্টটলের তত্ত্বের সাথে কি হয় রেলিভেন্ট হলো, যে ওটা তখন বলা হলো যে এই পৃথিবী না, সূর্য হচ্ছে সবকিছু কেন্দ্রবিন্দু। দেখো তাহলে সূর্য তো আরো গ্রহ নক্ষত্র ঘুরছে, আমি একটা ক্ষুদ্র গ্রহ তার চারপাশে ঘুরছি, এই ক্ষুদ্র গ্রহে ক্ষুদ্র প্রাণী মানুষ হয়ে গেল, তার মানে আমি ইনসিগনিফিকেন্ট হয়ে গেলাম। সিগনিফিকেন্ট ছিলাম সব আমাকে কেন্দ্র করে করছে, যেখানে আমি হয়ে গেলাম একটি ক্ষুদ্র প্রাণী। এই যে চেঞ্জ,
এই চেঞ্জ তো চার্চ অ্যাকসেপ্ট করবে না, এই চেঞ্জ তো বাইবেলের সঙ্গে কম্প্যাটেবল না। হ্যাঁ, তো তখন যে আমার এই যে ক্ষুদ্র প্রাণী, এটার একটা হলো যে মানুষ মানুষের মতো দাঁড়ালো, মানুষের যা দুর্বলতা ক্ষমতা, হিউম্যান বিং হিউম্যানিজম হিউম্যানিস্টিক হলো। কিন্তু হিউম্যান বিং আবার যখন দুর্বল হয়ে গেল তখন সেটাতে পারলৌকিকতা তো থাকে না, উদ্দেশ্য কারণটা তো সব চেঞ্জ হয়ে যায়। তার অ্যারিস্টটলের উদ্দেশ্য কারণের সঙ্গে যে ফিটিং ছিল, আমাকে কেন্দ্র করে সব কিছু ঘুরছে, এটা তো উদ্দেশ্য কারণের সঙ্গে একদম কমপ্লিটলি ম্যাচিং। কিন্তু যেই মুহূর্তে আমার উদ্দেশ্যের কারণেরই ফিজিক্যালি চেঞ্জ হয়ে গেল, উল্টা হয়ে গেল, এই জন্য চার্চ, নাহলে চার্চের এত ক্ষিপ্ত হওয়ার দরকার কি ছিল, চার্চের তো এত খেপার দরকার ছিল না। এই জন্যই তো ব্রুনোকে জীবন্ত দগ্ধ হতে হয়েছে। তাহলে লাইফ মানে বিজ্ঞানের এই জায়গাগুলো আসতে অনেক কঠিন ছিল। এনিওয়ে, আমরা তাহলে অ্যারিস্টটলের আরেকটা পয়েন্ট যেটা জরুরি ছিল, সেটা হলো উনি আরেকটা মিন করতেন যে ম্যাটার এবং ফর্ম। কারণ এই যে তাহলে প্লেটো যেটাকে জড় বস্তুকে উনি বলতেন ইলিউশন, মায়া, এদিকে তাকিও না, এটা আসল না, তোমার মনের দিকে তাকাও। অ্যারিস্টটল সেরকম না, উনি কিন্তু অবজারভেশনকে গুরুত্ব দিয়েছেন, ম্যাটারকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু উনি বলছেন যে এই ম্যাটারের মধ্যে আবার ফর্ম লুকিয়ে আছে। হ্যাঁ, মানে আসলে দুটো জিনিস দিয়ে আমাদের এই ওয়ার্ল্ড গঠিত হচ্ছে, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে ম্যাটার। একটা আকৃতি দিচ্ছে, মানে একটা তার শেপ দিচ্ছে বা সাইজ বা তার এসেন্স দিচ্ছে। শুধু ফর্ম বলতে ফিজিক্যাল সাইজ শেপ না, তার এসেন্সটা দিচ্ছে। আর একটা হচ্ছে তাকে মানে পদার্থ রয়েছে। তো জড় পদার্থ স্কেলের মতো উনি মনে করতেন জগৎকে। একটা হলো এক স্কেলে একদম জড় পদার্থ, এবং সেটা অলওয়েজ একটা বিকামিং স্টেজে, পরিবর্তনশীল স্টেজে আছে, যেটা ফর্ম আরেক প্রান্তে ফর্ম রয়েছে। ফর্মে ম্যাটার নাই, বলতে গেলে অ্যাবসলিউট ফর্ম, অ্যাবসলিউট ম্যাটার। কিন্তু জগৎ আসলে এই ম্যাটারটা অলওয়েজ ফর্মের দিকে যাচ্ছে। উনি যেমন বলতেছেন যে একটা বীজ, বটের বৃক্ষের বীজ, ওই বীজের মধ্যে বৃক্ষ লুকিয়ে আছে, একটা বট বৃক্ষ লুকিয়ে আছে, ওই বীজটা ম্যাটার, কিন্তু তার মধ্যে কিন্তু গোপনে অন্তঃস্থলে একটা বট বৃক্ষের ফর্ম আছে বলে বট বৃক্ষ হচ্ছে, একটা অশোক হলে অশোক বৃক্ষ হচ্ছে, যেটা যা হচ্ছে সোজা কথা। তাহলে ওনার ধারণা ছিল যে এটা বিকশিত হয় হচ্ছে ম্যাটার অলওয়েজ বিকশিত টুয়ার্ডস ফর্ম, এবং ফর্মটাই হচ্ছে সবচেয়ে অ্যাবসলিউটলি মানে, এবং ওই দিকে মানে কোনো কিছু অ্যাবসলিউট ফর্মে শুধুমাত্র হয়তো থাকতে পারে ফার্স্ট কজ যিনি, মানে কিন্তু বাকি সবই একটা ইন্টারমিডিয়েট স্কেলে আছে, এবং এটাকে বলে বিকামিং স্টেজে আছে। এই বিকামিং আর ওই যে কি বলে, না বুঝলে আমাদের পরবর্তীতে হুসাল, হাইডেগার এরা যখন বিকামিং, বিং এইসব শব্দ ব্যবহার করছেন, হ্যাঁ, ওই যে অস্তিত্ববাদের ক্ষেত্রে, তখন কিন্তু কনফিউশন হবে যে ব্যাপারটা আসলে কি। কিন্তু অ্যারিস্টটল কিন্তু বহু আগে এই আলোচনা করে গেছে, নতুন করে এই 20th সেঞ্চুরি যেগুলো আলোচনা হয় তখন বুঝলে যে এগুলো অপারেশনাল ডেফিনেশন। অ্যারিস্টটলের কথা আমি মানি বা না মানি, উনি কি বলতে চাচ্ছেন আমি বুঝি যে এটার মধ্যে ফর্ম লুকিয়ে আছে। তো বিকামিং স্টেজে সবকিছু। তো এইখানে যেমন ধরা যাক যে কি করে একটা মানুষ মানে ওই যে সার্চ ফর সার্টেনটির সঙ্গে কতগুলো মানুষ আগে থেকে, যদি তুমি ইনটিউশনিস্ট হও, মোরাল মোরাল ডিরেক্টিভস আগে থেকে ফিক্স থাকে তোমার, যে ইহা হইতেই হবে, আমার এরকম আগেই হইতে হবে, হ্যাঁ, নৈতিক সিদ্ধান্ত আগেই, তোমার যদি নৈতিক সিদ্ধান্ত থাকে মেল ডমিনেশন হবেই, তো তাহলে যে কোনো ভাবেই তুমি যুক্তি করে মেলকে ভালো খাওয়াতে হবে পরিবারে, এটা তোমার এসে যাবে, বুঝছো কথাটা, যুক্তি খারাপ একটা না একটা করে। তো অ্যারিস্টটলের ঘটনাটা তাই ছিল খানিক। উনি মনে করতেন যে আমাদের যে রিপ্রোডাকশন হয় তাতে মেল দাই ফর্ম আর ফিমেল দাই ম্যাটার। হ্যাঁ, ফিমেল দাই ম্যাটার, মেল দাই ফর্ম। হ্যাঁ, অর্থাৎ মেল হচ্ছে সুপিরিয়র, তো মেল সুপিরিয়র, ফিমেল হচ্ছে ইনফিরিয়র। হ্যাঁ, মানে ওনার ধারণাই ছিল, বুঝছো। তো এখন উনি সেই জন্য মনে করতেন যে মেলেরও মানে তখন কিন্তু ব্রেনের সাথে টিথের একটা সম্পর্ক আছে, টিথের মধ্য দিয়ে ব্রেন মানে বুদ্ধির একটা এক্সপ্রেশন আছে, এই ধরনের কিছু বিষয় ভাবতো, এবং আত্মার সাথে কনসেপ্টে ভাবতো। তো যাই হোক, ওনারা গুরুত্ব দিতেন, এবং সেই জন্য উনি মনে করতেন যে মেইলের, হ্যাঁ, দুই পার্টিতে দুইটা দুইটা করে চারটা দাঁত বেশি আছে, বুঝছো, এবং ফিমেলের চারটা দাঁত কম আছে। অ্যান্ড হি হ্যাড 4 ওয়াইফস। এম্পেরিক্যাল হলে কি করতেন, উনি বলতেন দেখি তো তাহলে কতগুলো মেল ফিমেল পরীক্ষা করে দেখি তো সত্যি সত্যি কতটি থাকে না থাকে। কিন্তু উনি ওইটা প্রয়োজন মনে করেন না, উনি যদি থাকে এটা ভুল, এটা হলো মানে এক ধরনের মানে অ্যাক্সিডেন্টাল। আসলে আইডিয়ালি থাকা উচিত, আইডিয়ালি, হ্যাঁ, আইডিয়ালি থাকা উচিত। হ্যাঁ, তো ওইটা হলো কারণ ওই যে ফর্ম অ্যান্ড ম্যাটার, প্রিফিক্স মোরাল আইডিয়া আছে তার, প্রিফিক্স মোরাল আইডিয়াতে মেলকে আপার হ্যান্ডে দিতেই হবে তার। তো এই ধরনের বিষয়গুলো আমি আগেই বলেছি যে অনেক অনেক বড় বড় মানুষেরও, হ্যাঁ, যদি তুমি আগে থেকে মোরাল ডিরেক্টিভস ফিক্স থাকে,
এবং তোমার যদি সার্চ ফর সার্টেনটি থাকে, ওই সার্চ ফর সার্টেনটির ট্র্যাপে পড়ে নাই এরকম লোক খুব কম। কারণ ওই যে অসহায়ত্বর বোধ, হ্যাঁ, আনসার্টেনিটি, অনিশ্চয়তা, এই যে সাইকোলজিস্টদের এই সমস্যা হচ্ছে, সাইকোলজি বলবে যে আমি শিওর হলে পরে আমি খুশি হব, আনসার্টেনটি থাকলে মনও খুশি থাকে। বড় বড় মানুষ এই ট্র্যাপে, বুঝছো, এই জায়গাতে আইনস্টাইনও পড়েছে, যে অ্যারিস্টটলও পড়েছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। কারণ আইনস্টাইনে যখন হাইজেনবার্গে অনিশ্চয়তার তত্ত্ব দিল 25-এ, তখন থেকে উনি ওনার নিজের সৃষ্টির এগেনস্টে, ওনার কোয়ান্টাম মেকানিক্সের ফাদার, নোবেল প্রাইজ পেয়েছে কোয়ান্টাম মেকানিক্স, ওরই কন্টিনিউশনে তার গবেষণা করছে, তার ছাত্র শিষ্যরা তার দলের বলে গবেষণা করে 25 সালে যেই হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব যখন শিওর হয়ে গেল যে পারা যায় না একটা পার্টিকেলের ভর বেগ এবং অবস্থান একসঙ্গে নিশ্চিত করা যাবে না, নট দ্যাট যে আমার ইনস্ট্রুমেন্ট নাই ফিজিক্যালি, যেমন আমরা যে এখন ফিলোসফিক্যালি এপিস্টেমোলজিক্যালি তুমি যতই যাও, তুমি যদি পৌঁছে যাও থিং ইন ইটসেলফে, ইউ ক্যান নেভার নো। কারণ থিং ইন ইটসেলফ তুমি তুমি ইন্টারাক্ট করে জানতে হচ্ছে। এখন ওটা যে থিং ইন ইটসেলফ, এটা আমি কি করে বুঝবো? কারণ আমি তোকে ইন্টারাক্ট করে জানছি বাবা। হ্যাঁ, তো আমরা এই নিয়ে বহুবার আলাপ করব পরবর্তীতে। তাহলে তখন উনি সহ্য করতে পারলেন না। উনি বললেন যে আই ক্যানট বিলিভ দ্যাট গড ইজ প্লেইং ডাইস উইথ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, এই তো মানে স্লিপ হয়ে গেল, বুঝছো কথাটা? এটা তখন নানানভাবে তার এক্সপ্রেশন হয়, নানানভাবে সেটা ইয়ে হয়। তো এখন ব্যাপারটা হলো কি যে অ্যারিস্টটল তাহলে ফর্ম ম্যাটার থেকে ফর্মের যে বিকামিং স্টেজ, হ্যাঁ, এগুলো কিন্তু আলাপ করে গেছেন। তো আমরা আজকে তার এই পর্যন্তই, হ্যাঁ, আমরা রাখি। পরবর্তীতে আমরা তার এথিক্স এবং আদার কিছু বিষয় আলাপ করে আরেকদিন অ্যারিস্টটল চর্চা করে তোমাদের যা প্রশ্ন এখন কিছু করো, আবার চিন্তা করো যে অ্যারিস্টটল নিয়ে। কারণ প্লেটো আর অ্যারিস্টটল যে ভালো বুঝেছে, যে প্রশ্ন মোরাললেস উত্থাপিত, এবং তার সাথে সারা 2500 বছর আমরা কিন্তু এই বহু কিছু এটা নিয়ে আলোচনা চলছে। যদি কেউ ভালো করে অ্যারিস্টটল বুঝে থাকে, হ্যাঁ, প্লেটো বুঝে থাকে, তাহলে কিন্তু হ্যাঁ মানে প্রবলেম অনেক সলভ ফর ফিউচার রিডিং। হ্যাঁ, যদি এই জায়গায় হেজি থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয় পরে। ঠিক আছে, মানে কারণ অনেক প্রশ্ন প্রবলেম যেটা তোমার এখন যদি যাদের প্লেটো অ্যারিস্টটল পড়া নাই, তারা যখন এই 20th সেঞ্চুরি এসব ডিবেটগুলো পড়বে, বা 19th সেঞ্চুরি মানে 21st সেঞ্চুরি, এখন বহু কিছু ডিবেট এত মনে হবে জানি এটা তো অ্যারিস্টটল বহু আগে বলে গেছে, এই জিনিস তো বহু আগে সলভ, এটা কেন এখন উত্থাপন করছেন, কি এটা আলাপ করছেন আপনারা এগুলো, হ্যাঁ, মনে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে খুব জরুরি। থ্যাংক ইউ।